ভোটের প্রথম দিনেই অশান্তির ঢাকে কাঠি, ঝামেলা ঝঞ্ঝাটের এপিসেন্টার যেন কোচবিহার। সিতাই হোক বা দিনহাটা বা মাথাভাঙা, হাতাহাতি লাঠালাঠি রক্তারক্তি, কোথাও কোথাও ভাঙচুর হলো বুথ অফিস। যত গন্ডগোল তৃণমূল আর বিজেপির মধ্যে। বচসা থেকে হাতাহাতি, সংঘর্ষ, ইট বৃষ্টি, ক্যাম্প অফিস ভাঙচুর, পাল্টা হামলা, তৃণমূল নেতাকে মার, আক্রান্ত বিজেপি নেতা। আরও একটা ভোট, কোচবিহার রইল কোচবিহারে। অশান্তির ঘন ঘটা উত্তরবঙ্গের এক নজর কাড়া কেন্দ্রে। প্রথম দফার ভোটে অশান্তির এপিসেন্টার সেই কোচবিহার। ভোটের বাংলায় কোচবিহারই ছিল নির্বাচন কমিশনের মাথা ব্যথা। সেখানেই যত গন্ডগোল। ভোটের আগের রাত থেকে তাপ ছিল উত্তরের এই কেন্দ্র। কোচবিহার লোকসভার মধ্যে সবথেকে বেশি গন্ডগোল হয়েছিল দিনহাটার ভেটাগুড়িতে। মার খেলেন দিনহাটা 1B ব্লকের তৃণমূল সভাপতি অনন্ত বর্মন। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। দিনহাটা লাগোয়া সিতাইয়েও উত্তেজনা। সিতাইয়ে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর ঘিরে হাতাহাতি বেঁধে যায় তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে। মাথা ভাঙাতেও তুলকালা। তৃণমূলের বুথ অফিস বসানো নিয়ে হাতাহাতি বেঁধে যায়। মার খান পোলিং এজেন্ট। বিজেপি তৃণমূল কর্মীদের তুমুল লাঠালাঠি। কোচবিহারের চান্দামারিতে বিজেপি কর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপির দাবি ভোটারদের লক্ষ্য করে তৃণমূল ইট ছুড়ে। অভিযোগ উড়িয়েছে শাসক দল। চান্দামারির মতো উত্তপ্ত গিরিয়াকুঠিও। বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুর হয়। বাড়ি বাড়ি গিয়ে হুমকি, ভোট লুঠের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গত বিধানসভা ভোটে গুলি চলে এবং তারপর মৃত্যুর ঘটনায় শীতলকুচি অগ্নিগর্ভ হয়ে ওঠে। 24-এর মহাযুদ্ধে উত্তপ্ত শীতলকুচি। বিজেপির তৃণমূল সংঘর্ষ, একে অপরকে মারধরের অভিযোগ ওঠে। কমসে কম দুটো করে, অর্থাৎ দুটো করে 4-8 জন করে কেন্দ্রীয় বাহিনী দেওয়া উচিত। তাদেরকে শুট অ্যাট সাইটের অর্ডার দেওয়া উচিত, গুলি চালানোর অর্ডার দেওয়া উচিত। নিজের শোচনীয় পরাজয় অবশ্যম্ভাবী বুঝতে পেরে সেখানকার প্রার্থী তথা স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় তৃণমূলের ওপর এই অত্যাচার চলছে। প্রথম দফা নির্বাচনে সবথেকে বেশি আধা সেনা মোতায়েন করা হয় কোচবিহারে। তারপরও অশান্তি, ভাঙচুর, রক্তপাতের ছবিটা বদলালো না উত্তরবঙ্গের এই নজর কাড়া কেন্দ্রে। সুমন কল্যাণ ভদ্র, সিজার মণ্ডল, সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। আর ফল প্রকাশের অপেক্ষা নয়, ভোট মিটতেই উত্তরে বিজয় উৎসব তৃণমূলের। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে জনতা রায় তাঁদের পক্ষেই। এই দাবিতে 3 প্রার্থীকে নিয়ে শুক্রবার রাতেই বিজয় মিছিল করে রাজ্যের শাসক দল। 3টি লোকসভা আসনে এবার বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেবে বলে দাবি তৃণমূল প্রার্থীদের। পরাজয় সেলিব্রেশন বলে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকও। ভোট মেটার পর তাঁর বাড়ির সামনেও বিজেপি কর্মী সমর্থকরা বাজি পুড়িয়ে মিষ্টিমুখ করে বিজয় উল্লাসে মাতলেন। আমি যেটা দেখলাম আর কি, আমাদের কর্মীরা যারা রয়েছেন, নেতৃত্ব যারা রয়েছেন আর কি, সবার মুখে প্রথমেই দেখি আমি একটা তৃপ্তির হাসি। আমি অনেকগুলো বুথ আমি টাচ করে এলাম, সব জায়গায় মহিলারা মানে দারুণভাবে এগিয়ে এসছেন তারা। হ্যাঁ, এবং বাংলায় আর কি, হ্যাঁ বাংলায় এবার যে মহিলারা যে রোলটা প্লে করলেন আর কি, হ্যাঁ সেটা আমরা খুব অভিভূত। উন্নয়ন এবং লক্ষ্মীর ভাণ্ডার, এই ভোটটা যে লক্ষ্মীর ভাণ্ডারের ভোট হয়ে গেল, মহিলাদের ভোট হয়ে গেল, সেটা প্রমাণিত। জনতা জনার্দনই জানেন যে তারা কাকে ভোট দিয়েছে এবং এরকমভাবে দিবার স্বপ্ন দেখছে, এরপরে লজ্জায় ওদের মাথা কাটা যাবে। ওরা নিশ্চয়ই জানে যে ওরা খারাপ করছে এবং সেটাকে দেখানোর জন্য তাদেরকে তাদের উৎসাহ দেওয়ার জন্য বিশেষ করে টিএমসি কর্মীদের এটা তারা একটা কৌশল নিয়েছে। আসলে তারা জানে যে এখানে হারছে এবং কাউন্টিং এজেন্ট পাওয়াও ওদের দুষ্কর হবে। এটা লক্ষ্মীর ভান্ডারে মায়েদের যে আশীর্বাদ, মায়েদের ভোটের যে পার্সেন্টেজ, সারাদিন যা ভোটের ট্রেন্ড, বুথ থেকে আসা আমাদের রিপোর্ট, এবং বিজেপি নতুন কোনো বিধানসভা কেন্দ্র এই মুহূর্তে আর নেই। আমরা 24 লক্ষ লোক ভোট কেন্দ্রে এসছে, তাদের ট্রেন দেখে বলছি আমরা জিতছি এবং লক্ষাধিক ভোটে জিতছি, লেগে রাখুন। এই ধরনের কাজ করছে, সাধারণ মানুষ দেখছে, এদের পলিটিক্যাল কেরিয়ার পুরোটাই শেষ হয়ে যাবে। আপনারা দেখছেন যে একদিকে সন্ত্রাস
আর একদিকে এই ধরনের হাস্যকর কিছু ঘটনা ঘটাচ্ছে, একেবারে মানে বলবো এর থেকে হাস্যকর আর কিছু হতেই পারে না। নিজের তৃণমূল কংগ্রেস নিজের হারকেও যে এত ভালোভাবে সেলিব্রেট করবে এটা ভাবা যায় না। আর এই যে ভোটের ফল বেরোনোর আগেই তৃণমূল প্রার্থীদের বিজয় উল্লাস, এই নিয়ে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। এসব ড্রামাবাজি চলবে, 4 জুনের পরে বোঝা যাবে কে কোথায় আছে। টিএমসি যত হারছে তত গলার আওয়াজ করছে, সবাইকে দোষ দিচ্ছে, নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে সবাইকে গালাগালি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। যদি জিতছেন তো গালাগালি কেন দিচ্ছেন? টেনশনটা আমরা বুঝি, সবই চাপ, সে চাপটা এমন বাড়বে আস্তে আস্তে সব ঘর ঢুকবে। মুহূর্তের একটা বড় খবর, 26শে এপ্রিল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন, তার আগেই রাজ্যে আসছে অতিরিক্ত আরো 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজই রাজ্যে পৌঁছবে অতিরিক্ত বাহিনী। খবর সূত্রের সিকিম ও মেঘালয় থেকে বাংলায় পৌঁছবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই মুহূর্তে 277 কোম্পানি বাহিনী রয়েছে রাজ্যে, এরই মধ্যে আসছে আরো 30 কোম্পানি, অর্থাৎ দ্বিতীয় দফায় রাজ্যে মোট কেন্দ্রীয় বাহিনী থাকবে 307 কোম্পানি। আর এবার যে খবরে নজর রাখবো, তৃণমূল নেতা এবং বিধায়ক শওকত মোল্লার গ্রেপ্তারি দাবিতে পোস্টার। ভাঙড়ের পোলেরহাটের শ্যামনগর এলাকায় একাধিক পোস্টার, যাতে লেখা রয়েছে ভাঙড়ে খুনের অভিযোগে আরাবুল জেলে, তাহলে কেন শওকত বাইরে? বিস্তারিত জানবো সহকর্মী সত্যজিৎ মণ্ডলের কাছ থেকে। সত্যজিৎ, শওকত মোল্লার নামে আচমকা এরকম পোস্টার কেন হঠাৎ? একেবারে কারণ কি এর পিছনে সেই অন্বেষণেই যখন আমরা পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েত এলাকার শ্যামনগরে গেছিলাম, সেখানে সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। প্রত্যেকের দাবি যে পঞ্চায়েত ভোটের সময় যেভাবে খুনের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় যদি আরাবুল ইসলাম গ্রেপ্তার হতে পারে তাহলে শওকত মোল্লা কেন বাইরে থাকবে, এই অভিযোগ মূলত করছেন এলাকার সাধারণ মানুষ, মূলত পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ। কারণ এই এলাকায় আরাবুল ইসলামের যেমন বাড়ি, তেমনি এই এলাকাতে জমি জীবিকা বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষা কমিটি আছে। আর সম্প্রতি দেখা যাচ্ছে যে এই জমি জীবিকা বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষা কমিটি থেকে একাধিক সদস্য তৃণমূল কংগ্রেসে আছে। ফলে শওকত মোল্লার ওপরেই কার্যত ক্ষোভের বসে এরকম একটা পোস্টার পড়েছে। তোমাকে যার নামে পোস্টার পড়েছে সেই বিধায়ক শওকত মোল্লা, তিনি কি জানিয়েছেন শুনবো। প্রথমেই তো নওশাদকে গ্রেপ্তার করা উচিত। এখানে যে 7টা খুন হয়েছে তার মেন নায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী, তাকেই গ্রেপ্তার করা উচিত। 11 তারিখে যেদিন ভোট গণনা হয় সেদিন তো তৃণমূল কংগ্রেস ছিল না, পুলিশের সঙ্গে কারাগুলির লড়াই করেছিল, কারা সেন্ট্রাল ফোর্সের ওপর গুলি চালিয়েছিল, এবং সেখানে 3 জন যে মারা গিয়েছিল এর জন্য দায়ী কারা? এর জন্য তারই ভাঙড়ের আইএসএফ। ফলে ভূতের মুখে রাম নাম মানায় না, এই ধরনের কথা বলে মানুষকে আর বোকা বানানো যাবে না। আর একটা বড় খবর, আগামী সোমবার সকাল 10:30টায় এসএসসি মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এসএসসি নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি মামলার রায় ঘোষণা। সুপ্রিম কোর্টে বিতর্কিত চাকরি প্রাপকরা মামলা করলে মামলা পাঠানো হয় হাইকোর্টের বিশেষ সেই বেঞ্চে। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের কবলে। রেকর্ড তাপমাত্রা পশ্চিম বর্ধমানের পানাগড়ে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 7.2 ডিগ্রি বেশি। কলকাতার পারদ প্রায় 41 ডিগ্রি ছুঁই। আজ কলকাতার পারদ ছাপিয়ে যেতে পারে 41 ডিগ্রিকেও। আরও বিস্তারিত জেনে নেব সহকর্মী অরিত্রর কাছ থেকে। অরিত্র, কলকাতা শহরে তাপমাত্রা আজ 41 ডিগ্রিরও বেশি ছাড়িয়ে যাবে। গতকাল পর্যন্ত দেখো যেটা আমরা দেখেছিলাম যে কলকাতা শহরের তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে ছিল এবং আজকে সেটা 41 ডিগ্রি পার করে যেতে পারে। এবং তাছাড়াও কলকাতা সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে, দমদম, ব্যারাকপুর, শিল্পাঞ্চল সহ যে এলাকা, সেই এলাকাতেও কিন্তু 41 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে তাপমাত্রা। তবে দেখো আসার খবর যেটা জানতে পারা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যে আগামী সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া সহ একাধিক জেলায়। এবং আগামী মঙ্গলবার উত্তরবঙ্গের দিকে অর্থাৎ পাহাড়ের দিকে যদি আমরা নজর রাখি, তাহলেও সেক্ষেত্রে বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সব মিলিয়ে তাপপ্রবাহ যে আরও বেশ কয়েকদিন জারি থাকবে তা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে। এবং বৃষ্টির যে পূর্বাভাস জানতে পারা যাচ্ছে, সেটা মূলত গাঙ্গেয় উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেই জায়গাগুলোতে প্রবল বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে আপাতত আজ এবং আগামীকাল অর্থাৎ শনি ও রবিবার যে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে এবং হাঁসফাঁস গরম যে শহরবাসীকে নাজেহাল করবে তা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অরিত্র, তোমাকে অনেক ধন্যবাদ।